গল্পবাবুর আসরের নতুন একটি পর্বে আপনাদের জানাই সুস্বাগতম। অনেকদিন আগে গল্পবাবুর আসরের একজন শ্রোতা অক্ষয় কুমার ব্যানার্জি মহাশয় অনুরোধ করেছিলেন রহস্যভেদী কিরিটির গল্প পড়ে শোনানোর জন্য, কিন্তু নানা কারণে সেটা সম্ভব হয়ে ওঠেনি। সেই জন্য আমরা লজ্জিত। তাই আজকে আমরা শুরু করছি ডক্টর নিহার রঞ্জন গুপ্তের লেখা কিরিটি সিরিজের গল্প রাত্রি যখন গভীর হয়, প্রথম পর্ব। কলিয়ারির পটভূমিকায় একের পর এক অনেকগুলি খুন হয়ে যায়, যার কিনারা করতেই এবারে কিরিটির আবির্ভাব। গল্পটির শেষে থাকছে একটি প্রশ্ন, প্রকৃত অপরাধীকে। গল্পটি শুনতে শুনতে ভাবতে থাকুন, আর কেমন লাগলো গল্পটি অবশ্যই আমাদের লিখে জানান। শুরু করছি আজকের গল্প রাত্রি যখন গভীর হয়, প্রথম পর্ব। ডিসেম্বরের শেষের শীতের রাত্রি। কুয়াশার ধূসর ওড়নার আড়ালে আকাশে যেটুকু চাঁদের আলো ছিল তাও যেন চাপা পড়ে গেছে। কয়েক মিনিট হলো মাত্র এক্সপ্রেস ট্রেনটা ছেড়ে চলে গেল। গাড়ির পিছনকার লাল আলোটা এতক্ষণ যা দেখাচ্ছিল একটা রক্তের গোলার মতো, সেটাও কুয়াশার অস্বচ্ছতায় হারিয়ে গেছে। স্টেশনের ইলেকট্রিক বাতিগুলো কুয়াশার আবরণ যেন ভেদ করে উঠতে পারছে না। ধানবাদ স্টেশনের লাল কাঁকড় ঢালা চওড়া প্ল্যাটফর্মটা জনশূন্য। একটু আগে ট্রেনটা থামার জন্য যে সামান্য চঞ্চলতা জেগেছিল, এখন তার লেশমাত্রও নেই। একটা থমথম করা স্তব্ধতা চারিদিকে যেন। জুতোর মচমচ শব্দ জাগিয়ে দুজন ভদ্রলোক প্ল্যাটফর্মের উপর দিয়ে পাশাপাশি হেঁটে বেড়াচ্ছে। একজন বেশ বলিষ্ঠ চেহারার, পরিধানে কালো রঙের দামি সার্জেট স্যুট, তার ওপর একটা লং কোট চাপানো, মাথায় পশমের নাইট ক্যাপ, কান পর্যন্ত ঢাকা। অন্যজন অনেকটা খাটো, পরনে ধুতি, গায়ে মাথায় একটা শাল জড়ানো, মুখে একটা জ্বলন্ত বিড়ি। চা ভেন্ডার তার চায়ের সরঞ্জাম নিয়ে এগিয়ে এলো। বাবু, গরম চা, গরম চা। না, প্রথম ব্যক্তি বললে। গলার স্বরটা বেশ ভারী ও মোটা। চা ভেন্ডার চলে গেল। দ্বিতীয় ব্যক্তির দিকে ফিরে প্রথম ব্যক্তি প্রশ্ন করলে, সুশান্তবাবু যেন খুন হলেন কবে? গত 28শে জুন রাত্রে। আজ পর্যন্ত তাহলে তার মৃত্যুর কোনো কারণই খুঁজে পাননি? না, খুনিকে খুঁজতেও তো কসুর করলাম না। আমাদের কুলি গ্যাং, কর্মচারীরা, মাই পুলিশ অফিসাররা পর্যন্ত খুঁজে খুঁজে সবাই হায়রান হয়ে গেছে। আশ্চর্য। তা আশ্চর্য বই কি, পরপর 3জন ম্যানেজার এমনি করে কোয়ার্টারের মধ্যে খুন হলেন। আমরা তো ভেবেছিলাম এরপর কেউ আর এখানে কাজ নিয়ে আসতেই চাইবেন না। হাজার হোক একটা প্যানিক তো। বলে লোকটি ঘন ঘন প্রায় শেষ বিড়িটায় টান দিতে লাগলো। শঙ্কর সেন মৃদু হেসে বললেন, আমি লয়াবাদে একটা কলিয়ারিতে মোটা মাইনের চাকরি করছিলাম। তাহলে কথাটা আপনাকে খুলেই বলি। ওই যে ভয়ের কথা কি বললেন, আমাদের বড়বাবুর মুখে এখানকার ভয়ের ব্যাপারটা শুনে 4 মাসের ছুটি নিয়ে এই চাকরিতে এসে জয়েন করছি। কিন্তু ভয় নেই, পছন্দ হলে থেকে যাব। আপনার কিন্তু খুব সাহস আছে দেখছি শঙ্করবাবু। শুধু আমিই নয়, শঙ্কর সেন বলতে লাগলেন, আমার এক কলেজ ফ্রেন্ডকেও লিখেছি আসতে। বর্তমানে সে শখের গোয়েন্দাগিরি করে। যেমন দুর্দান্ত সাহস, তেমন চুলচেরা বুদ্ধি। কেননা আমার ধারণা এইভাবে পরপর আপনাদের ম্যানেজার নিহত হওয়ার পিছনে ভৌতিক কিছুই নেই, আছে কোনো শয়তানের কারসাজি। আগে বলেন কি স্যার? আমার কিন্তু ধারণা এটা অন্য কিছু। অন্য কিছু মানে?
শঙ্কর সেন বিমলবাবুর মুখের দিকে তাকালো সপ্রশ্ন দৃষ্টিতে। যে জমিটায় ওরা অর্থাৎ আমাদের এই কর্তারা কলিয়ারি শুরু করতে ইচ্ছা করেছেন, ওইটা একটা অভিশপ্ত জায়গা। ওখানকার আশেপাশের গ্রামের সাঁওতালদের কাছে শুনেছি এই জায়গাটা নাকি বহুকাল আগে এক ডাকাতের আড্ডাখানা ছিল। সেই সময় বহু লোক এখানে খুন হয়েছে। সেই সব হতভাগ্যদের অদেহী অভিশপ্ত আত্মা আজও ওখানে দিবারাত্রি নাকি ঘুরে বেড়ায়। ওমা, তাই বুঝি? হ্যাঁ, কতদিন রাত্রে বিশ্রী কান্না ও গোলমালের শব্দে আমারও ঘুম ভেঙে গেছে। আবছা চাঁদের আলোয় মনে হয়েছে যেন হালকা আবছা কারা মাঠের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। অল বোগাস। দাঁতে দাঁত চেপে শঙ্কর সেন বললেন। আমি জানি স্যার, ইংরেজি শিক্ষা পেয়ে আপনারা আজ হয়তো এসব বিশ্বাস করতে চাইবেন না, কিন্তু আমরা বিশ্বাস করি। মরণই আমাদের শেষ নয়। মরণের ওপারে একটা জগৎ আছে, এবং সেই জগতের যারা বাসিন্দা তাদেরও প্রাণে এই মাটির পৃথিবীর লোকেদের মতোই দয়া, মায়া, ভালোবাসা, আকাঙ্ক্ষা, হিংসা প্রভৃতি অনুভূতিগুলো আছে। এবং মাটির পৃথিবী ছেড়ে গেলেও এখানকার মায়া সহজে তারা কাটিয়ে উঠতে পারে না। একটানা কথাগুলো বলে বিমলবাবু একটা বিড়ি ধরিয়ে প্রাণপণে টানতে লাগলেন। কই, আপনার বাসের আর কত দেরি? এই তো আর মিনিট 20 বাকি। চলুন, রেস্টুরেন্ট থেকে একটু চা খেয়ে নেওয়া যাক। আগে এই চায়ে আমার নেশা নেই। তাই নাকি? বেশ বেশ, কিন্তু এই শীতে চা বিনে থাকেন কি করে? আগে গরিব মানুষ। দুজন এসে কেলনারের রেস্টুরেন্টে ঢুকলো এবং চায়ের অর্ডার দিয়ে দুজনে দুখানা চেয়ার দখল করে বসলো। আপনি আপনার যে বন্ধুটির কথা বলছিলেন, তার বুঝি গোয়েন্দাগিরিতে খুব হুজুগ আছে? হ্যাঁ, হুজুগই বটে। ওই এক একজনের স্বভাব। নেই কাজ তো খই ভাজ। তা বড় লোক বুঝি খুব, টাকা কড়ির অভাব নেই, বসে বসে আজগুবি সব খেয়াল মেটান। বেয়ারা চায়ের সরঞ্জাম রেখে গেল। আসুন না বিমল বাবু। কেতলি থেকে কাপে দুধ চিনি মিশিয়ে র চা ঢালতে ঢালতে বিমলবাবুর মুখের দিকে তাকিয়ে শঙ্কর বলল, বড্ড ঠান্ডা, গরম গরম এক কাপ চা মন্দ লাগবে না। আচ্ছা দিন। বিমলবাবু বলে, আপনার রিকোয়েস্ট, মানে অনুরোধ। শঙ্কর বিমলবাবুকে এক কাপ চা ঢেলে দিল। চায়ের কাপে বেশ আরাম করে চুমুক দিতে দিতে সপ্রশ্ন দৃষ্টিতে বিমলবাবু শঙ্করের মুখের দিকে তাকিয়ে প্রশ্ন করে, তা আপনার সে বন্ধুটির নাম কি? নাম কিরিটি রায়। কিরিটি রায়? ও, কোন কিরিটি রায়? এই বর্মার বিখ্যাত দস্যু কালো ভ্রমর প্রভৃতির যিনি রহস্য ভেদ করেছিলেন? হ্যাঁ। ভদ্রলোকের নাম হয়েছে বটে। তা কবে আসবেন তিনি? আজই তো আসবার কথা, কিন্তু এলো না তো দেখছি। কাল হয়তো আসবে। এমন সময় বাইরে ঘন্টা বেজে উঠল। বাস এসে গেছে। বাস মানে একটা কম্পার্টমেন্ট, ইঞ্জিন টেনে নিয়ে যায়। চা পান শেষ করে দাম চুকিয়ে দিয়ে দুজনে বাসে এসে উঠে বসলো। অল্পক্ষণ বাদেই বাস ছেড়ে দিল। শীতের অন্ধকার রাত্রি কুয়াশার আবরণের নিচে যেন কুঁকড়ে জমাট বেঁধে আছে। খোলা জানলা পথে শীতের হিমশীতল হাওয়া হু হু করে এসে যেন সর্বাঙ্গ অসাড় করে দিয়ে যায়। এতগুলো গরম জামাতেও যেন মানতে চায় না। দুজনে পাশাপাশি বসে চুপচাপ। কাতরাসগড় ও তেঁতুলিয়া হল্টের মাঝামাঝি হচ্ছে ওদের গন্তব্যস্থান। কাতরাসগড় স্টেশনে নেমে সেখান থেকে হেঁটে যেতে হয় বেশ খানিকটা পথ। রাত্রি প্রায় 3টের সময় গাড়ি এসে কাতরাসগড় স্টেশনে থামল। অদূরে স্টেশন ঘর থেকে একটা ক্ষীণ আলোর রেখা উঁকি দিচ্ছে। একজন সাঁওতাল কুলি এদের অপেক্ষায় বসেছিল। তার মাথায় সুটকেস ও বিছানাটা চাপিয়ে একটা বেবি পেট্রোম্যাক্স জ্বালিয়ে ওরা রওনা হয়ে পড়ল। নিঝুম নিস্তব্ধ কনকনের শীতের রাত্রি। আগে বিমলবাবু এগিয়ে চলেছে।
হাতে তাঁর আলো চলার তালে তালে দুলছে। আলোর একঘেয়ে শো শো আওয়াজ রাত্রির নিস্তব্ধ প্রান্তরের মৌনতা ভঙ্গ করছে। মাঝে মাঝে এক একটা দমকা হাওয়া হু হু করে বয়ে যায়। মাঝখানে শঙ্কর, সবার পিছনে মোটঘাট মাথায় নিয়ে সাঁওতালটা। হ্যাঁ, এক প্রকার ঝোঁকের মাথায় শঙ্কর এই কাজে এগিয়ে এসেছে। চিরদিন বেপরোয়া জীবনের পথে এগিয়ে চলেছে। এ দুনিয়ায় ভয় ডর বলে কোনো কিছু, কোনো প্রকার বিপদ আপদ তাকে পিছ টান দিয়ে ধরে রাখতে পারেনি। সংসারে একমাত্র বুড়ি পিসিমা আপনার বলতে আর কেউ নেই। কেই বা বাধা দেবে? বিমলবাবুর মুখ থেকেই শোনে কলিয়ারির ইতিহাসটা শঙ্কর। বছর 2 আগে কাতরাসগড় ও তেঁতুলিয়ার মাঝামাঝি একটা জায়গার সন্ধান পেয়ে পূর্ববঙ্গের এক ধনী পুত্র কলিয়ারি করার ইচ্ছায় কাজ শুরু করেন। কিন্তু 1 মাস যেতে না যেতেই ম্যানেজার রামহরিবাবু একান্ত আশ্চর্যভাবে তাঁর কোয়ার্টারে এক রাত্রে নিহত হন। দ্বিতীয় ম্যানেজার বিনয়বাবু কিছুদিন বাদে কাজে বহাল হন। দিন 15 যেতে না যেতে তিনিও নিহত হন। তারপর এলেন সুশান্তবাবু, তাঁরও ওই একইভাবে মৃত্যু ঘটল। পুলিশ ও অন্যান্য সবাই শত চেষ্টাতেও কে বা কারা যে এদের এমন করে খুন করে গেল তার সন্ধান করতে পারলে না। তিনবারই একটি কুলি বা কর্মচারী নিহত হয়নি, 3বারই ম্যানেজার নিহত হলো। মৃত্যুও ভয়ঙ্কর। কে যেন ভীষণভাবে গলা টিপে হতভাগ্য ম্যানেজারের মৃত্যু ঘটিয়েছে। গলার দুপাশে 2টি মোটা দাগ এবং গলার পিছন দিকে 4টি কালো কালো গোল ছিদ্র। শঙ্কর যেখানে কাজ করছিল সেখানকার বড়বাবুর কাছে ব্যাপারটা শুনে একান্ত কৌতূহল বশেই নিজে অ্যাপ্লিকেশন করে কাজটা সে নিয়েছে 4 মাসের ছুটি মঞ্জুর করিয়ে। এখানে রওনা হবার আগের দিন কিরিটিকে একটা চিঠিতে আগাগোড়া সকল ব্যাপার জানিয়ে আসবার জন্য লিখে দিয়েছে। কিন্তু এই নিশুতি রাতে নির্জন প্রান্তরের মাঝ দিয়ে চলতে চলতে মনটা কেমন উন্মনা হয়ে যায়। কে জানে এমনি করে নিশ্চিত মরণের মাঝে ঝাঁপিয়ে পড়ে ভালো করলো কি মন্দ করলো। অদূরে একটা কুকুর নৈশ স্তব্ধতাকে সজাগ করে ডেকে উঠল। ওরা এগিয়ে চলে। শঙ্কর সেন কিরিটির কলেজের বন্ধু। একই কলেজ থেকে ওরা বিএসসি পাশ করেছিল। রসায়নে এমএসসি পাশ করে শঙ্কর মামার বন্ধুর কলিয়ারিতে কাজ নিয়ে চলে যায়। সেও দীর্ঘ 5 বছরের কথা। কিরিটি তার আগেই রহস্যভেদের জালে পাক খেতে খেতে এগিয়ে গেছে অনেকটা। বছর 2 আগে কলকাতায় দুজনের একবার ইস্টারের ছুটিতে দেখা হয়েছিল। তারপর কেউ কারোর সংবাদ পায়নি। হঠাৎ শঙ্করের চিঠি পেয়ে কিরিটি বেশ খুশিই হলো। জংলিকে ডেকে সব গোছগাছ করতে বলে দিল। পরের দিন তুফান মেলে যাবে, সব ঠিক। এমন সময় সুব্রত এসে সব লণ্ডভণ্ড করে দিল। একতলার ঘরে জংলিকে সব গোছগাছ করতে দেখে প্রশ্ন করল, ব্যাপার কি জংলি? বাবু কাতরাসগড় চলেছেন? হঠাৎ? কি জানি বাবু, আপনাদের কয় বন্ধুর কি মাথার ঠিক আছে? বর্মা, লঙ্কা, হিল্লি দিল্লিতে আপনারা লাফালাফি করতেই আছেন। সুব্রত হাসতে হাসতে সিঁড়ির দিকে পা বাড়ালো। কিরিটি তার বসার ঘরে একটা সোফায় হেলান দিয়ে চোখ বুজে চুরুট টানছিল। সুব্রতর পায়ের শব্দে মুদ্রিত চোখেই বলল, কি বা প্রয়োজন এ অকিঞ্চনে করিলে স্মরণ? সুব্রত হাসতে হাসতে জবাব দিল, আসি নাই সন্ধি হেতু, ফাটাফাটি রক্তারক্তি খুনোখুনি, যাহা হয় কিছু। পোঁটলা পুঁটলি বাঁধি জংলিরে সাথে লয়ে কোথায় চলেছ? দিয়ে অভাগা আমারে ফাঁকি। কিরিটি বললে, করিয়াছি মন সুদূর কাতরাসগড়, বারেক আসিব ঘুরি। নে নে থামা বাবা তোর কবিতা। সত্যি হঠাৎ কাতরাসগড় চলেছিস কেন? কিরিটি সোফার ওপর সোজা হয়ে বসে হাতের প্রায় নিভন্ত সিগারেটটা অ্যাস্ট্রেতে ফেলে বললে, হই হই ব্যাপার, রই রই কাণ্ড। অর্থাৎ? শোন, কাতরাসগড় ও তেঁতুলিয়া হল্টের মাঝামাঝি একটা কোলফিল্ড আছে। সেটার মালিক পূর্ববঙ্গের কোনো এক যুবক জমিদার নন্দন। তারপর কলিয়ারি স্টার্ট করা হয়েছে, অর্থাৎ তোমার কলিয়ারির গোড়াপত্তন করা হয়েছে 2 মাস হলো। তা থামলি কেন বল না। কিন্তু 2 মাসের মধ্যে 3টে ম্যানেজার খুন হয়েছেন। তার মানে
আরে সেই মানেই তো সলভ করতে হবে। বুঝলাম। তা কি করে ম্যানেজার তিনজন মারা গেলেন? ময়নাতদন্তে জানা গেছে তাদের গলা টিপে মারা হয়েছে এবং গলার পিছন দিকে মারাত্মক রকমের 4টি করে ছিদ্র দেখতে পাওয়া গেছে। তাছাড়া অন্য কোনো দাগ বা ক্ষত পর্যন্ত নেই। শরীরের অন্য কোনো জায়গায়? না, তাও নেই। আশ্চর্য। তা আশ্চর্যই বটে। সত্যিই আশ্চর্য সেই 4টি কালো ছিদ্র। এবারকার নতুন ম্যানেজার হচ্ছেন আমারই কলেজ ফ্রেন্ড শঙ্কর সেন। সেও তোমার মতোই গোয়ার গোবিন্দ ও একজন পাকা অ্যাথলেট। সমস্ত ব্যাপার জানিয়ে আমায় সেখানে সে যেতে লিখেছে। দেখ কিরিটি, সুব্রত বললে, একটা মতলব আমার মাথায় এসেছে। যথা, এবারকার রহস্যের কিনারার ভারটা আমার ওপর ছেড়ে দে। এতদিন তোমার সাগরেদি করলাম, দেখি পারি কিংবা হারি হরি। বেশ, তো আমার সঙ্গেই চল না। না, তা হবে না। পুরোপুরি আমার হাতেই সব কিছু ছেড়ে দিতে হবে। এর মধ্যে তুই মাথা দিতে পারবি না। কিন্তু পুরাতন কলেজের ফ্রেন্ড যদি অসন্তুষ্ট হয়? কেন অসন্তুষ্ট হবেন কেন? আমি হালে পানি না পাই তবে না হয় তুই অবতীর্ণ হবি। কিন্তু তখন যদি সময় আর না থাকে, বিশেষ করে একজনের জীবন মরণ যেখানে নির্ভর করছে। সব বুঝি কিরিটি, তাহার নিয়তি যদি ওই কলিয়ারিতেই থাকে তবে কেউ তা রোধ করতে পারবে না। তুই আমি তো কোন কথা, স্বয়ং ভগবানও পারবে না। তা বটে। তা বেশ, তুই তাহলে কাল রওনা হয়ে যা। শঙ্করকে একটা চিঠি ড্রপ করে দেব সমস্ত ব্যাপারটা খুলে লিখে। হ্যাঁ, তাই দে। ভয় নেই কিরিটি। সুব্রত রায়কে তুই এটুকু বিশ্বাস করতে পারিস, বুদ্ধির খেলায় না পারি দেহের সবটুকু শক্তি দিয়েও তাকে প্রাণপণে আগলাবই। দেহের শক্তিতে সেও কম যায় না সুব্রত। একটু গোলমাল ঠেকলি কিন্তু তুই আমায় খবর দিস ভাই। অবশ্যই চিঠি থেকে যতটুকু ধরতে পেরেছি তাতে ব্যাপারটা যে খুব জটিল তা মনে হয় না। এক কাজ করিস তুই, বরং প্রত্যেক দিন কতদূর এগুলি বিশদভাবে আমায় চিঠি লিখে জানাস, কেমন? বেশ, সেই কথাই রইল। কোলফিল্ডটা প্রায় 19-20 বিঘে জমি নিয়ে, ধুধু প্রান্তর। তার মাঝে একপাশে অনেকখানা জায়গা নিয়ে কুলি বস্তি বসানো হয়েছে। টেম্পোরারি সব টালি ও টিনের শেড তুলে ছোট ছোট খুপড়ি তোলা হয়েছে। কোনোটার ভেতর থেকে আলোর কম্পিত শিখার মৃদু আভাস পাওয়া যায়। অল্প দূরে পাকা গাঁথনি ও উপরে টালির শেড দিয়ে ম্যানেজারের ঘর তোলা হয়েছে এবং প্রায় একই ধরনের আর 2টি কুঠি ঠিকাদার এবং সরকারের জন্য করা হয়েছে। ম্যানেজারের কোয়ার্টার এতদিন তালাবন্ধই ছিল। বিমলবাবু পকেট থেকে চাবি বের করে দরজা খুলে দেয়। কোয়ার্টারের মধ্যে সর্বসমেত 3খানি ঘর, একখানি রান্নাঘর ও বাথরুম, মাঝখানে একটি ছোট উঠোন। দক্ষিণের দিকে বড় ঘরটায় একটা কুলি একটা ছাপড় খাটের উপর শঙ্করের শয্যা খুলে বিছিয়ে দিল। আচ্ছা, আপনি তাহলে হাত মুখ ধুয়ে নিন স্যার। ঠাকুরকে দিয়ে আপনার জন্য লুচি ভাজিয়ে রেখে দিয়েছি, পাঠিয়ে দিচ্ছি গিয়ে। বংশী এখানে রইল। বিমলবাবু নমস্কার জানিয়ে চলে গেল। শঙ্কর শয্যার ওপর গা এলিয়ে দিল। রাত্রি প্রায় শেষ হয়ে এলো, কিন্তু কুয়াশার আবছায় সব কিছু বোঝার জো নেই। একটু বাদে বিমলবাবুর ঠাকুর লুচি ও গরম দুধ দিয়ে গেল। 2-4টি লুচি খেয়ে দুধটুকু এক ঢোকে শেষ করে শঙ্কর ভালো করে পালকের লেপটা গায়ে চাপিয়ে শুয়ে পড়ল। পরের দিন বিমলবাবুর ডাকে ঘুম ভেঙে শঙ্কর দরজা খুলে যখন বাইরে এসে দাঁড়ালো, কুয়াশা ভেদ করে সূর্যের অরুণ রাগ তখন ঝিলিক হানছে। সারাটা দিন কাজকর্ম দেখে শুনে নিতেই চলে গেল। বিকেলের দিকে সুব্রত এসে পৌঁছল। কিরিটি তার হাতে একটা চিঠি দিয়েছিল। সুব্রতর সঙ্গে পরিচিত হয়ে শঙ্কর বেশ খুশিই হলো। তারও 2 দিন পরের কথা। এ 2 দিন নির্বিঘ্নেই কেটে গেছে। সন্ধ্যার দিকে বাসায় ফিরে আবশ্যকীয় কয়েকটা কাগজপত্র শঙ্কর টেবিল ল্যাম্পের আলোয় বসে দেখছে। সুব্রত বিকেলের দিকে বেড়াতে বেরিয়েছে, এখনো ফেরেনি। বাইরে পায়ের শব্দ পাওয়া গেল। শঙ্কর উৎকর্ণ হয়ে উঠল। কে? আমি স্যার,
চন্দন সিং। ভেতরে এসো চন্দন। চন্দন সিং অল্প বয়সের পাঞ্জাবি যুবক। এই কলিয়ারিতে ম্যানেজারের অ্যাসিস্ট্যান্ট হয়ে কাজে বহাল হয়েছে। কি খবর চন্দন সিং? আপনি আমায় ডেকেছিলেন? কই না তো। কে বললে? কতকটা আশ্চর্য হয়েই শঙ্কর প্রশ্ন করলে। বিমল বাবু অর্থাৎ সরকার মশাই বললেন। বিমল বাবু বললেন? তারপর সহসা নিজেকে সামলে নিয়ে বললে, ও হ্যাঁ, মনে পড়েছে বটে। বসো, এই চেয়ারটাতে বসো। তোমার সঙ্গে গোটা কত কথা আছে। চন্দন সিং একটা মোড়া টেনে নিয়ে বসলো। এখানকার চাকরি তোমার কেমন লাগছে চন্দন? পেটের ধান্দায় চাকরি করতে এসেছি স্যার, আমাদের পেট ভরলেই হলো স্যার। না, তা ঠিক বলছি না। আহ, এই যে পরপর দুজন ম্যানেজার এমনিভাবে নিহত হলেন। সহসা চন্দন সিংয়ের মুখের প্রতি দৃষ্টি পড়তে শঙ্কর চমকে উঠল। চন্দনের সমগ্র মুখখানি বেপে যেন একটা ভয়াবহ আতঙ্ক ফুটে উঠেছে, কিন্তু চন্দন সিং সেটা সামলে নিল। শঙ্কর বলতে লাগলো, তোমার কি মনে হয় সে সম্পর্কে? চন্দন সিংয়ের মুখের দিকে চেয়ে মনে হয় যেন কি একটা কিছু বেচারি প্রাণপণে এড়িয়ে যেতে চায়। তুমি কিছু বলবে চন্দন? সৎসুকভাবে শঙ্কর চন্দন সিংয়ের মুখের দিকে তাকালো। একটা কথা যদি বলি, ও অসন্তুষ্ট হবে না তো স্যার? না না, বলো কি কথা। আপনি চলে যান স্যার, এ চাকরি করবেন না। কেন? হঠাৎ এ কথা বলছো কেন? না স্যার, চলে যান আপনি, এখানে কারো ভালো হতে পারে না। ব্যাপার কি চন্দন? এই বিষয়ে তুমি কিছু জানো নাকি? টের পেয়েছো কিছু? ভূত আমি নিজে চোখে দেখেছি। হ্যাঁ, এত বড় দেহ কখনো মানুষের হতে পারে? আমাকে সব কথা খুলে বলো চন্দন সিং। আপনার আগের ম্যানেজার সুশান্ত বাবু মারা যাবার দিন দুই আগে বেড়াতে বেড়াতে পশ্চিমের মাঠের দিকে গিয়েছিলাম। সন্ধ্যা হয়ে গেছে, চারিদিকে অস্পষ্ট আধার। হঠাৎ মনে হলো যে পাশ দিয়ে যেন ঝড়ের মতো কি একটা সনসন করে হেঁটে গেল। যে দেখি লম্বায় প্রায় 5-6 হাত হবে, আগাগোড়া সর্বাঙ্গ একটা বাদামি রঙের আলখাল্লায় ঢাকা। সেই অস্বাভাবিক লম্বা মূর্তিটা কিছু দূর এগিয়ে যাওয়ার পর হঠাৎ একটা পৈশাচিক অট্টহাসি শুনতে পেলাম। সে হাসি মানুষের হতে পারে না। তারপরের দিনই সুশান্ত বাবুও মারা যান। শুধু আমিই নয়, সুশান্ত বাবু মরবার আগের দিন সেই ভয়ঙ্কর মূর্তি নিজেও দেখেছিলেন। কিরকম? রাত্রি প্রায় 12টার সময় সে রাতে কুয়াশার মাঝে পরিষ্কার না হলেও অল্প অল্প চাঁদের আলো ছিল স্যার। রাত্রে বাথরুমে যাওয়ার জন্য উঠেছিলেন। হঠাৎ ঘরের পিছনে খুক খুক কাশির শব্দ পেয়ে কৌতূহল বসে জানলা খুলতেই দেখলেন সেই ভয়ঙ্কর মূর্তি মাঠের মাঝখান দিয়ে ঝড়ের মতো হেঁটে আসছে। সে মূর্তি আজ আমি স্বচক্ষে দেখলাম শঙ্করবাবু। দুজনে চমকে ফিরে তাকিয়ে দেখে বক্তা সুব্রত। সে এর মধ্যে কখন এক সময়ে ফিরে এসে ঘরে দাঁড়িয়েছে। কি দেখেছেন? ভূত, চন্দনবাবুর ভূত। সুব্রত একটা চেয়ার টেনে বসতে বসতে বললে। তারপর চন্দন সিংয়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, আপনি বুঝি আমাদের শঙ্করবাবুর অ্যাসিস্ট্যান্ট? চন্দন সিং সম্মতিসূচকভাবে ঘাড় হেলালো। এখানকার ঠিকাদার কে চন্দনবাবু? ছোট্টুলাল। তার সঙ্গে একটিবার আলাপ করতে চাই। কাল একটিবার দয়া করে যদি পাঠিয়ে দেন তাকে সন্ধ্যার দিকে। দেব, নিশ্চয়ই দেব। আচ্ছা চন্দনবাবু, আপনাকে কটা কথা যদি জিজ্ঞেস করি আপনি নিশ্চয়ই অসন্তুষ্ট হবেন না? সে কি কথা? নিশ্চয়ই না, বলুন কি কথা। আমি শঙ্করবাবুর বন্ধু, এখানে বেড়াতে এসেছি, জানেন তো? জানি। কিন্তু এখানে পৌঁছে ওর আগের ম্যানেজারের সম্পর্কে যে কথা শুনলাম তাতে বেশ ভয়ই হয়েছে আমার। নিশ্চয়ই, এ তো স্বাভাবিক।
আমি ওকে বলেছিলাম এখানকার কাজে ইস্তফা দিতে। আমার মনে হয় ওর পক্ষে এই জায়গাটা তেমন নিরাপদ নয়। আমারও তাই মত, সুব্রত চিন্তিতভাবে বললে। কি বলছেন সুব্রত বাবু? হ্যাঁ, ঠিকই বলছি। কিন্তু স্রেফ একটা গাঁজাখুরি কথার ওপরে ভিত্তি করে এখান থেকে পালিয়ে যাওয়ার মধ্যে আমার মন কিন্তু মোটেই সায় দেয় না। বরং শেষ পর্যন্ত দেখে তবে জায়গা থেকে নড়ব, তাই আমার ইচ্ছে সুব্রত বাবু। শঙ্কর বলল। বড় রকমের একটা বিপদ আপদ যদি ঘটে এর মধ্যে শঙ্করবাবু, অ্যাক্সিডেন্টের ব্যাপার, কখন কি হবে তা তো বলা যায় না। যে বিপদ এখনো আসেনি, ভবিষ্যতে আসতে পারে, তার ভয়ে লেজ গুটিয়ে থাকবো, এই বা কোন দেশি যুক্তি আপনাদের? শঙ্কর বলল। যুক্তি হয়তো নেই শঙ্করবাবু, কিন্তু অযুক্তিটাই বা কোথায় পাচ্ছেন এর মধ্যে? সুব্রত বলল। কিন্তু চন্দন সিং বলে। শুনুন, শুধু যে ওই ভীষণ মূর্তি দেখেছি তাই নয় স্যার, মাঝে মাঝে গভীর রাতে কি অদ্ভুত শব্দ, কান্নার আওয়াজ মাঠের দিক থেকে শোনা যায়। এ ফিল্ডটা অভিশাপে ভরা, কেউ বাঁচতে পারে না স্যার, বাঁচা অসম্ভব। গত 3 বার ম্যানেজার বাবুদের উপর দিয়ে গেছে, কে বলতে পারে এর পরের বার অন্য সকলের উপর দিয়ে যাবে না। সে রাত্রে বহুক্ষণ তিনজনে নানা কথাবার্তা হলো। চন্দন সিং যখন বিদায় নিয়ে চলে গেল, রাত্রি তখন 10:30 হবে। শঙ্কর একই ঘরে দুপাশে দুটো খাট পেতে নিজের ও সুব্রতর শোবার বন্দোবস্ত করে নিয়েছে। শঙ্করের ঘুমটা চিরদিনই একটু বেশি। শয্যায় শোবার সঙ্গে সঙ্গেই সে নাক ডাকতে শুরু করে দেয়। আজও সে শয্যায় শোবার সঙ্গে সঙ্গেই নাক ডাকতে শুরু করে দিল। সুব্রত বেশ করে কম্বলটা মুড়ি দিয়ে মাথার কাছে একটা টুলের ওপর টেবিল ল্যাম্পটা বসিয়ে তার আলোয় কিরিটিকে চিঠি লিখতে বসল। কিরিটি, কাল তোকে এসে পৌঁছানোর সংবাদ দিয়েছি। আজ এখানকার আশপাশ অনেকটা ঘুরে এলাম। ধুধু মাঠ, যেদিকে তাকাও জনহীন নিস্তব্ধতা, যেন চারিদিকে প্রকৃতির কণ্ঠনালী চেপে ধরেছে। বহু দূরে কালো কালো পাহাড়ের ইশারা, প্রকৃতির বুক ছুঁয়ে যেন মাটির ঠান্ডা পরশ নিচ্ছে। বর্তমানে যেখানে এদের কোলফিল্ড বসেছে তারই মাইলখানেক দূরে বহুকাল আগে একসময় একটা কোলফিল্ড ছিল। আকস্মিকভাবে এক রাত্রে সে খানিকটা নাকি ধসে মাটির বুকে বসে যায়। এখনও মাঝে মাঝে বড় বড় গর্ত মতো আছে। রাতের অন্ধকারে সেই গর্তর মুখ দিয়ে আগুনের হলকা বের হয়। অভিশপ্ত খনির বুকে দুর্জয় আক্রোশ এখনো যেন লেলিহান অগ্নিশিখায় আত্মপ্রকাশ করে। আজ সন্ধ্যার দিকে বেরিয়ে ফিরছি। অন্ধকার চারিদিকে বেশ ঘনিয়ে এসেছে। সহসা পিছনে দ্রুত পায়ের শব্দ শুনে চমকে পিছন পানে ফিরে তাকালাম। আশ্চর্য, কেউ যে এত লম্বা হতে পারে ইতিপূর্বে আমার ধারণা ছিল না। লম্বায় প্রায় 6 হাত হবে। যেমন উঁচু লম্বা, তেমনি মনে হয় যেন বলিষ্ঠ গঠন। আগাগোড়া একটা ধূসর কাপড় মুড়ি দিয়ে হন হন করে যেন একটা ঝোড়ো হাওয়ার মতো আমার পাশ দিয়ে হেঁটে সন্ধ্যার আবছা অন্ধকারে মাঠের অপর পারে মিলিয়ে গেল। আমি নির্বাক হয়ে সেই অপসৃয়মান মূর্তির দিকে তাকিয়ে আছি। এমন সময় একটা অদ্ভুত বাঘের ডাক কানে এসে বাজল। এত কাছাকাছি, মনে হলো যেন আশেপাশে কোথায় বাঘটা ওত পেতে শিকারের আশায় বসে আছে। তুই হয়তো বলবি আমার শোনার ভুল, কিন্তু পরপর 3 বার স্পষ্ট বাঘের ডাক আমি শুনেছি। তাছাড়া তুই তো জানিস সাহস আমার নেহাত কম নয়। কিন্তু সন্ধ্যার প্রায়ান্ধকার নিঝুম নিস্তব্ধ প্রান্তরের মাঝে গুরুগম্ভীর সেই শার্দুলের ডাক আমার শরীরের মধ্যে কেমন যেন অকস্মাৎ শিরশির করে উঠল। দ্রুত পা চালিয়ে দিলাম বাসায় ফেরার জন্য। চিঠিটা এই পর্যন্ত লেখা হয়েছে। এমন সময় রাতের নিস্তব্ধ আঁধারের বুকখানা ছিন্ন করে এক ক্ষুধিত শার্দুলের ডাক জেগে উঠল। সুব্রত চমকে শয্যা থেকে লাফিয়ে নিচে নামল।
তাড়াতাড়ি নামতে গিয়ে ধাক্কা লেগে টেবিল ল্যাম্পটা মাটিতে ছিটকে পড়ে চুরমার হয়ে ঘর অন্ধকার হয়ে গেল। আলোর চিমনিটা ভাঙার ঝনঝন শব্দে ততক্ষণ শঙ্করের ঘুমটাও ভেঙে গেছে। ত্রস্তে শয্যার ওপর বসে চকিত স্বরে প্রশ্ন করল, কে? শঙ্করবাবু, আমি সুব্রত। সুব্রত বাবু? হ্যাঁ, ধাক্কা লেগে আলোটা ছিটকে পড়ে ভেঙে নিভে গেল। বাইরে একটা চাপা অস্পষ্ট গোলমালের শব্দ কানে এসে বাজে। অনেকগুলো লোকের মিলিত এলোমেলো কণ্ঠস্বর রাতের নিস্তব্ধতায় যেন একটা শব্দের ঘূর্ণাবর্ত তুলেছে। বাইরে কিসের একটা গোলমাল শোনা যাচ্ছে না সুব্রত বাবু? হ্যাঁ, কিসের গোলমাল? বুঝতে পারছি না, তবে যদ্দূর মনে হয় গোলমালটা কুলিবস্তির দিক থেকে আসছে। সুব্রত বলল। চলুন একবার দেখে নেওয়া যাক। বেশ, চলুন। দুজনে দুটো লং কোট গায়ে চাপিয়ে মাথায় উলের নাইট ক্যাপ পরে দুটো টর্চ হাতে বেরোনোর জন্য প্রস্তুত হলো। গোলমালটা ক্রমেই যেন স্পষ্ট হয়ে ওঠে। ঘরের দরজা খুলে সুব্রত বেরোতে যাবে, এমন সময় আকাশ পাতাল ফাটানো একটা বাঘের ক্রুদ্ধ গর্জন রাত্রির অন্ধকার আবার অকস্মাৎ, এবং এবারে একবার, দুবার, তিনবার। সমস্ত শরীর লোহার মতো শক্ত ও কঠিন, মনের সমগ্র স্নায়ুতন্ত্রীগুলো সজাগ হয়ে উঠেছে। শঙ্কর ঘরের মাঝখানে স্থাণুর মতো দাঁড়িয়ে গেছে, যেন সহসা একটা তীব্র বৈদ্যুতিক তরঙ্গাঘাত একেবারে অসাড় ও পঙ্গু হয়ে গিয়েছে। প্রথমটা কারো মুখে কোনো কথাই নেই, কিন্তু সহসা সুব্রত যেন ভেতর থেকে একটা প্রবল ধাক্কা খেয়ে সজাগ হয়ে উঠে এক ঝটকায় ঘরের খিল খুলে ফেলে বাইরের অন্ধকার বারান্দায় টর্চটা জেলে লাফিয়ে পড়ল। আগাগোড়া সমস্ত ব্যাপারটা বোধহয় ঘটতে 20 সেকেন্ডও লাগেনি। সুব্রতকে অন্ধকারে অদৃশ্য হয়ে যেতে দেখে প্রথমটা শঙ্কর একটু বেশ হকচকিয়ে গিয়েছিল, কিন্তু সে মুহূর্তের জন্য, পরক্ষণে সেও সুব্রতকে অনুসরণ করলে। বাইরের অন্ধকার বেশ ঘন জমাট। সুব্রতর হাতের টর্চের তীব্র বৈদ্যুতিক আলোর রশ্মি অনুসন্ধানী দৃষ্টি ফেলে চারিদিকে ঘুরে এলো, কিন্তু কোথাও কিছু নেই। বাঘ তো দূরের কথা, একটা পাখি পর্যন্ত নেই। ততক্ষণে শঙ্কর ও সুব্রতর পশ্চাতে এসে দাঁড়িয়েছে। কিন্তু বাঘের ডাক তো স্পষ্ট শোনা গেছে। তবে বুঝতে পারছি না, সত্যি সত্যি তবে কি এটা ভৌতিক ব্যাপার? বলতে বলতে শঙ্কর আবার হাতের টর্চের বোতামটা টেপে মাঠের মাঝখানে কুলিবস্তি ও কলিয়ারি যাবার পথে কতকগুলি কাঁটা জুঁই ও বাবলা গাছ পড়ে। সেই দিকে শঙ্করের হাতের অনুসন্ধানী বৈদ্যুতিক বাতির রশ্মি পড়তেই দুজনে চমকে উঠল। কে কে ওখানে? একটা কালো মূর্তি, তার গায়ে সাদা সাদা ডোরা কাটা। চকিতে সুব্রত কোমরবন্ধ থেকে আগ্নেয়াস্ত্রটা টেনে বের করলে এবং চাপা গলায় বললে, ওই দেখুন বাঘ, সরে যান, গুলি করি। শেষের কথাগুলো উত্তেজনায় যেন বেশ তীক্ষ্ণ। সজোরে সুব্রতর কণ্ঠ ফুটে বের হয়ে এলো, স্যার, আমি। গুলি করবেন না স্যার, ইয়োর মোস্ট ফেথফুল অ্যান্ড ওবিডিয়েন্ট সার্ভেন্ট। একটা চাপা ভয়ার্ত কণ্ঠস্বর কানে এসে বাজল। কে? আমি বিমল দে, কলিয়ারির সরকার। বিমল বাবু? শঙ্করের বিস্মিত কণ্ঠ ছিঁড়ে বের হয়ে এলো। দুজনে এগিয়ে গেল। শঙ্কর বিমলবাবুর গায়ের ওপর টর্চ ফেলে প্রশ্নসূচক দৃষ্টিতে বিমলবাবুর মুখের দিকে তাকিয়ে বললে, এত রাত্রে এখানে এই শীতে মাঠের মধ্যে কি করছিলেন? আগাগোড়া একটা সাদা ডোরাকাটা ভারী কালো কম্বল মুড়ি দিয়ে বিমলবাবু সামনে দাঁড়িয়ে। আপনার কাছেই যাচ্ছিলাম স্যার। আমার কাছে যাচ্ছিলেন? শঙ্কর প্রশ্ন করল। হ্যাঁ, এই কুলিধাওড়ায় একটা লোক খুন হয়েছে। খুন হয়েছে? সুব্রত চমকে উঠল। হ্যাঁ বাবু, খুন হয়েছে। গোলমালটা তখন বেশ সুস্পষ্টভাবে কানে এসে বাজছে। চলুন দেখে আসা যাক। সুব্রতর দিকে তাকিয়ে শঙ্কর বললে। আগে শঙ্কর, মাঝখানে বিমলবাবু এবং সর্বশেষে সুব্রত টর্চের আলো ফেলে কুলিবস্তির দিকে এগিয়ে চলল। মাথার উপরে তারায় ভরা রহস্যময়ী অন্ধকার রাতের আকাশ কি যেন এক ভৌতিক বিভীষিকার প্রতীক্ষায় উদ্গ্রীব। আজ রাতে কুয়াশার লেশ মাত্র নেই। সকলেই নির্বাক,
কারো মুখে কোনো কথা নেই, শুধু রাতের স্তব্ধ মৌনতার বুকে জেগে উঠেছে কতকগুলো ভয়ার্ত লোকের একটানা গোলমালের এলোমেলো একটা ক্রমবর্ধমান শব্দের রেশ। সহসা সুব্রত কথা বললে, আপনার কোয়ার্টারটা কোথায় বিমলবাবু? কেন, এখানেই তো থাকি। এখানেই মানে কোথায়? মানে লোকেশনটা চাচ্ছি আর কি। আগে এই কুলিদের ধাওড়ার লাগোয়া। আমি আর রেজিংবাবু একই ঘরে থাকি। আপনাদের রেজিংবাবুর নাম কি? আগে রামলোচন পোদ্দার। তা তিনি এখন কোথায়? তিনি ধাওড়ার দিকে গেছেন। গোলমাল শোনবার আগে ঘুমোচ্ছিলেন বুঝি? না, রামলোচনবাবু ঘুমোচ্ছিলেন, আমি জেগে বসে হিসেবপত্র দেখছিলাম। কথা বলতে বলতে ততক্ষণ তারা কোলফিল্ডের কাছাকাছি এসে পড়েছে। অদূরে অন্ধকারে অস্পষ্টভাবে চানকের উপর চাকাটা দেখা যাচ্ছে। চারিদিকে একটা থমথমে ভাব, এবং সেই থমথমে প্রকৃতির বুকে একটা অস্পষ্ট গোলমালের সুর কেমন যেন ভৌতিক বলে মনে হয়। ধাওড়ায় তখন সাঁওতাল পুরুষ ও কামিন সকলেই প্রায় এক জায়গায় ভিড় করে মৃদু গুঞ্জনে জটলা পাকাচ্ছে। শঙ্করকে দেখে সকলে ভিড় ছেড়ে সরে দাঁড়াতে লাগলো। একটা ঘরের দরজার সামনে সকলে এসে দাঁড়ালো। একটা বলিষ্ঠ 24-25 বছরের সাঁওতাল যুবক চিত হয়ে পড়ে আছে। সামনেই একটা কেরোসিনের ল্যাম্প দপদপ করে জ্বলছে, প্রচুর ধূম উদ্গীরণ করে। প্রদীপের লাল আলোর মলিন আভা মৃত সাঁওতাল যুবকের মুখের ওপর প্রতিফলিত হয়ে মৃতের মুখখানাকে যেন আরও বিভৎস, আরও ভয়ঙ্কর করে তুলেছে। মাথা ভর্তি ঝাঁকড়া কালো চুলগুলো এলোমেলো, গোল গোল বড় বড় চোখের মণি দুটো যেন চক্ষু কোটর থেকে ঠেলে বাইরে বেরিয়ে আসতে চায়। জিভটা খানিকটা বের হয়ে এসেছে মুখবিবর থেকে। সমগ্র মুখখানি ব্যাপী একটা ভয়াবহ বিভীষিকা ফুটে উঠেছে। সুব্রত মৃতের মুখের ওপর শক্তিশালী টর্চের উজ্জ্বল আলো ফেলল। অত্যুজ্জ্বল আলোয় মৃত ব্যক্তির গলার দিকে নজর পড়তেই চমকে উঠল সুব্রত, এবং সঙ্গে সঙ্গে দৃষ্টি প্রখর করে দেখতে লাগলো। গলার দুপাশে আঙুলের দাগ যেন চেপে বসে গেছে। নাকের নিচে হাত দিয়ে দেখলে কোথাও আর শ্বাস প্রশ্বাসের লেশ মাত্র নেই। অনেকক্ষণ মারা গেছে, হিম কঠিন, অসাড়। টর্চের আলোয় মৃতদেহটাকে সুব্রত ঘুরিয়ে ফিরিয়ে দেখল। মৃতদেহটিকে উপুর করে দিতেই ও লক্ষ্য করল রক্তে কালো কালো 4টি ছিদ্র ঘাড়ের দিকে যেন এক কি বিভীষিকায় ফুটে উঠেছে। মনে হয় যেন কোনো তীক্ষ্ণ ধারালো অস্ত্রের অগ্রভাগ দিয়ে পাশাপাশি পরপর 4টি ছিদ্র করা হয়েছে। শঙ্কর প্রশ্ন করলে, কি দেখছেন সুব্রত বাবু? উঠে আসুন। সুব্রত টর্চটা নিভিয়ে দিল। হ্যাঁ, চলুন। কি ভয়ঙ্কর যন্ত্রণাদায়ক মৃত্যু। সকলে বাইরে এসে দাঁড়ালো। শীতের কুয়াশাচ্ছন্ন আকাশে ক্ষীণ চাঁদের এক টুকরো জেগে উঠেছে যেন বাঁকানো ছোড়া একখানি। সহসা কে এক নারী আলুলায়িত কুন্তলা পাগলিনীর মতোই শঙ্করবাবুর পায়ের ওপরে সে হুমড়ি খেয়ে পড়ল। বাবুরে, এ আমার কি হলো রে? সকলে চমকে উঠল। একজন বৃদ্ধ গোছের সাঁওতাল এগিয়ে এলো। ওঠ সোহাগী, ওঠ, কি করবি বল? কে এই মেয়েটি বিমলবাবু? শঙ্করবাবু প্রশ্ন করল। আগে ঝন্টুর স্ত্রী বাবু। কে ঝন্টু? যে লোকটা মারা গিয়েছে। তুই এখন যা সোহাগী, তোর একটা ব্যবস্থা করে দিব রে। শঙ্কর বলে, সান্ত্বনা দেয়। ঝন্টুকে ছেড়ে আমি থাকতে লারবো বাবু গো। ঝন্টুকে তুই আমায় ফিরায় দে বাবু। কেঁদে আর কি করবি বল? যা ঘরে যা। না না না, ঘরকে আমি যাব না রে। ঘর আমার অন্ধার হয়ে গেল। ঝন্টু আমার নাই রে। ওরে ঝন্টু রে। চুপ কর সোহাগী, চুপ কর। সহসা বিমলবাবু প্রচণ্ড বেগে ধমক দিয়ে উঠলেন। এই মাগি থাম, ভূতে তোর স্বামীকে খুন করেছে, তা ম্যানেজার বাবু কি করবে? যা ওঠ, যত সব নচ্ছার বদমাইশ এসে জুটেছে, যা ভাগ যা। অন্ধকার রাতে আনমনে পথ চলতে চলতে সহসা একটা তীব্র আলোর ঝাপটা মুখে এসে পড়লে পথিক যেমন ক্ষণকালের জন্য বিভ্রান্ত হয়ে পড়ে, সোহাগীও তেমনি সহসা যেন তার সকল শোক ভুলে মুহূর্তের জন্য মৌন বাকহারা হয়ে ভীত সন্ত্রস্ত দৃষ্টিতে বিমলবাবুর মুখের দিকে তাকিয়ে উঠে দাঁড়ালো
এবং পায়ে পায়ে পিছন হেঁটে সরে যেতে লাগলো। চলুন ম্যানেজার বাবু, ওদিকে রাত প্রায় শেষ হয়ে এলো, পুলিশে খবর দিতে হবে, লাশ ময়না তদন্তে যাবে, যত সব হাঙ্গামা। পোষাবে না বাবু এখানে আমার আর চাকরি করা, ভূতের আড্ডা। কে জানে কবে হয়তো আমারই ওপর চড়াও হবে। বাপ মা ছেলে পিলে ছেড়ে এই বিদেশ বিভুঁয়ে প্রাণটা শেষে কি খোয়াবো। চলুন শঙ্করবাবু, কোয়ার্টারে ফেরা যাক। সকলে কুলিধাওড়া ছেড়ে কোয়ার্টারের দিকে পা বাড়ালো। সকলেই নীরবে পথ অতিবাহিত করে চলছে, কারো মুখে কোনো কথা নেই। পথ চলতে চলতে একসময় বিমলবাবু বলল, বলছিলাম না, এই কোলফিল্ডটা একটা পরিপূর্ণ অভিশাপ। এখানে কারো মঙ্গল নেই বাবু, কারো মঙ্গল নেই। কিন্তু এবারে দেখছি আপনি স্যার বেঁচে গেলেন। এর আগের বারের আক্রোশগুলো ম্যানেজার বাবুদের ওপর দিয়েই গেছে, এবং আগেকার ঘটনা অনুযায়ী বিপদটা আপনার ঘাড়েই আসা উচিত ছিল। তা যাক, ভালোই হলো একদিক দিয়ে। তার মানে? সহসা সুব্রত প্রশ্ন করে বসল। বিমলবাবু যেন সুব্রতর প্রশ্নে একটু থতমত খেয়ে যায়, কিন্তু পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে বলে, মানে আর কি, ওই কুলিগুলোর জীবনের আর কি দাম আছে বলুন? ওদের 2-10টা মরলে কি এসে গেল। সহসা স্তব্ধ রাতের মৌনতাকে ছিন্ন ভিন্ন করে সোহাগীর করুণ কান্নার আকুল রেশ কানে এসে বাজল সবার। তুই ফিরে আয় রে, ওরে আমার সুব্রতের পায়ের গতিটুকু যেন সহসা লোহার মতো ভারী হয়ে অনড় হয়ে গেল। বিমলবাবুর দিকে ফিরে শ্লেষ মাখা সুরে সে বলল, তা যা বলেছেন বিমলবাবু, দুনিয়ার আবর্জনা ওই গরিবগুলো, যাদের মরণ ছাড়া আর গতি নেই। এ সংসারে তারা মরবে বই কি। নিশ্চয়ই, আপনি বলুন না, ওই জঙ্গলিগুলোর প্রাণের দাম কী বা আছে? বিমল বলে ওঠে। বাকি রাতটুকু সুব্রতর আর চোখে ঘুম এলো না। সে আবার অর্ধসমাপ্ত চিঠিখানা নিয়ে বসল। কিরিটি, চিঠিটা তোর শেষ করেই রেখেছিলাম, কিন্তু সেই রাত্রেই একটা দুর্ঘটনা ঘটে গেল। ঘটনাটা তোকে না লিখে পারলাম না। কুলিধাওড়ায় ঝন্টু নামে এক সাঁওতাল যুবক রাত্রে খুন হয়েছে। বিমলবাবু প্রমাণ করতে চান ব্যাপারটা আগাগোড়াই ভৌতিক, অর্থাৎ ভূতের কাণ্ড। তবে মৃতের গলার পিছন দিকে আগের মতোই 4টি ভয়ঙ্কর কালো ছিদ্র আছে দেখলাম। আমার কিন্তু এখন মনে হচ্ছে ব্যাপারটা যেন খুবই সহজ, জলের মতোই সহজ। তোর চিঠির প্রত্যুত্তরের আশায় রইলাম। চিঠি পেলেই ভাবছি শ্রীমানকে পুলিশের হাতে তুলে দেব। কেননা ওই ধরনের শয়তান খুনিদের এমন সহজভাবে 10 জনের সঙ্গে চলে ফিরে বেড়াতে দেওয়া কি যুক্তিসঙ্গত? আমার যতদূর মনে হয় আর সপ্তাহখানেকের মধ্যেই ব্যাপারটার একটা সহজ মীমাংসা করে দিতে পারবো। তোর উপস্থিতির বোধ হয় আর প্রয়োজনই হবে না। আজ এই পর্যন্ত। ভালোবাসা রইল, তোর সুব্রত। চিঠিটা শেষ করে সুব্রত চেয়ার থেকে উঠে একটা আড়মোড়া ভাঙল। রাতের আকাশের বিদায়ী আঁধার দিগ্বলয়ের প্রান্তকে তখন ফিকে করে তুলেছে। সুব্রত বাইরের বারান্দায় এসে দাঁড়ালো। শীতের হাওয়া ঝিরঝির করে সুব্রতর শ্রান্ত ও ক্লান্ত দেহ মনকে যেন জুড়িয়ে দিয়ে গেল। শঙ্করের গলার স্বর শুনে সুব্রত ফিরে দাঁড়ালো। এই যে, আপনিও উঠে পড়েছেন দেখছি। ঘুমোতে পারলেন না বুঝি? না, ঘুম এলো না। কিন্তু গত রাত্রের ব্যাপারটা সম্পর্কে আপনার কি মনে হয় সুব্রতবাবু? দেখুন শঙ্করবাবু, ব্যাপারটা যে খুব কঠিন বা জটিল তা কিছু নয়। তবে এটা ঠিক যে এর আগে যেসব খুন এখানে হয়েছে তার সমস্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত কোনো স্থির সিদ্ধান্তে চট করে উপনীত হতে পারছি না। যতদূর মনে হয় এর পিছনে একটা দল আছে, অর্থাৎ একদল শয়তান এই ভয়ঙ্কর খুন খারাপি করে বেড়াচ্ছে। বলেন কি? হ্যাঁ, তাই। একজন লোকের ক্ষমতা নেই ট্যাক্টফুলি এতগুলো লোকের মধ্যে থেকে এমন পরিষ্কারভাবে খুন করে গা ঢাকা দিয়ে থাকে। হাত মুখ ধুয়ে চা পান করতে করতে শঙ্কর আর সুব্রত গত রাত্রের ঘটনারই আলোচনা করছিল। এমন সময় একটা কুলি ছুটতে ছুটতে এসে হাজির। বাবু গো, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে?
13 নম্বর কাঠিতে পিলার ধসে গিয়ে কাল রাত্রে 10 জন সাঁওতাল কুলি মারা গেছে। শঙ্কর চেয়ার ছেড়ে লাফিয়ে উঠল। সর্বনাশ! এক রাত্রে 10টা লোকের মৃত্যু! কিন্তু রাত্রে তো এ মাইনে কাজ চলবার কথা নয়। তবে তবে কেমন করে এই দুর্ঘটনা ঘটল? রেজিং বাবু কোথায় রে টুইলা? শঙ্কর কুলিটাকে প্রশ্ন করল। রেজিং বাবু তো ওধার পানেই আসতেছে দেখলুম বাবু। দেখা গেল সামনের অপ্রশস্ত কাঁচা কয়লার গুঁড়ো ছড়ানো রাস্তাটা ধরে এক প্রকার দৌড়তে দৌড়তে রামলোচন পোদ্দার আসছেন। রামলোচন বাবু এসে শঙ্করের সামনে দাঁড়িয়ে নমস্কার করল। মোটা সোটা চর্বিবহুল নাদুস নুদুস চেহারাখানি, পরনে খাকি হাফ প্যান্ট ও খাকি হাফ শার্ট, ঠোঁটের ওপর বেশ একজোড়া পাকানো গোঁফ, মাথায় সুবিস্তীর্ণ টাক চকচক করে। বয়স বোধ করি 40-45-এর মধ্যে। এ কি শুনছি রামলোচন বাবু? সর্বনাশ হয়ে গেছে স্যার, একেবারে সর্বনাশ হয়ে গেছে। এই খনি বুঝি আর চালানো গেল না। সব খুলে বলুন। কাল রাত্রে 13 নম্বর কুলিতে পিলার ধসে গিয়ে 10 জন মারা গেছে স্যার। কাল রাত্রে মানে? অর্থাৎ আপনি বলতে চান রাত্রিতে কাল কয়লা খনিতে কাজ হচ্ছিল? আগে না স্যার। আগে না? তার মানে? এই তো বললেন কাল রাত্রে 13 নম্বর কাঠিতে 10 জন মারা গেছে। আগে তা তো গেছেই। খনিতে কয়লা কাটার কাজ না করলে কেন তারা সেখানে গিয়েছিল? নিশ্চয়ই খনির মধ্যে লুকোচুরি খেলতে নয়। এ খনির নিয়ম কি? 5টার মধ্যে খনির সব কাজ বন্ধ হয়ে যায় তো? রাত্রে তো কোনো কাজ হয় না। আগে তবে তারা রাত্রে খনির মধ্যে কি করে গেল? চানক সন্ধে 5টার পর খাদে আর লোক নামায় না তো? আগে তা তো নামায় না, কেবল রাত্রি 7টা পর্যন্ত চানক খোলা থাকে খাদের লোক ওপরে ওঠানোর জন্যে। এমনও তো হতে পারে শঙ্করবাবু, সেই 10টি লোক গত রাত্রে খাদ থেকে মোটে ওঠেইনি, খাদেই ছিল। হঠাৎ সুব্রত বলে, ইম্পসিবল। খনির কুলিদের একটা লিস্ট আছে নামের। খাদে যারা নামে ও কাজ শেষে খাদ থেকে উঠে আসে, নামের রেজিস্ট্রির সঙ্গে মিলিয়ে নেওয়া হয় তাদের নাম। এতে ভুলচুক হওয়া সম্ভব নয় সুব্রত বাবু। কিন্তু আগে সব কিছুর খোঁজ নেওয়া দরকার শঙ্করবাবু। চলুন দেখা যাক খোঁজ নিয়ে আসলে ব্যাপারটা কি। বেশ, চলুন। তখনই দুজন রামলোচন ও টুইলাকে সঙ্গে নিয়ে বেরিয়ে গেল। পথ চলতে চলতে সুব্রত শঙ্করকে জিজ্ঞেস করল, নামের রেজিস্ট্রি খাতা কার কাছে থাকে শঙ্করবাবু? সরকার বাবু, আমাদের বিমল বাবুর কাছে থাকে। তিনি তো নাম মিলিয়ে নেন। হ্যাঁ। তবে আগে চলুন বিমল বাবুর খোঁজটা নেওয়া যাক, তিনি হয়তো এ ব্যাপারে আমাদের সাহায্য করতে পারবেন। চলুন। শীতের সকাল, পথের দুপাশের কচি দূরবাদলগুলির গায়ে রাতের শিশির বিন্দুগুলি সূর্যের আলোয় ঝিলমিল করছে। কিছু দূর এগিয়ে যেতেই খনির সীমানা পড়ে। ট্রাম লাইনের পাশে একটা শূন্য কয়লা গাড়ির চারিদিকে একদল সাঁওতাল জটলা পাকাচ্ছে। সকলেরই মুখে একটা ভয়চকিত ভাব। শঙ্করকে আসতে দেখে দলের মধ্যে একটা মৃদু গুঞ্জনধ্বনি জেগে উঠল। কুলিদের সর্দার রতন মাঝি এগিয়ে এলো। কি খবর মাঝি, কিছু বলবি? আমরা আর এখানে কাম করতে লারবো বাবু। কেন রে? ই খনিতে ভূত আছে বাবু। ভূত? ও সব বাজে কথা। তাছাড়া কাজ ছেড়ে দিলে খাবি কি? কিন্তু তুরাই বল কেনে বাবু, প্রাণটি হাতে নিয়ে এমনি করে কেমনি কাজ করি। চন্দন সিং ও বিমলবাবু এসে হাজির হলেন। এই যে বিমল বাবু, কাল রেজিস্ট্রির খাতা আপনি মিলিয়েছিলেন তো? শঙ্কর প্রশ্ন করল। আগে হ্যাঁ। সকলে খাত থেকে উঠে এসেছিল ওয়ার্কিং আওয়ার্সের পরে, মানে যারা কাল দিনের বেলায় কয়লা কাটতে খাদে নেমেছিল তারা সকলে আবার খাত থেকে ফিরে এসেছিল তো? তাই আগে তাই এসেছিল বই কি। তবে এইরকম দুর্ঘটনা ঘটলো কি করে?
সব শুনেছেন নিশ্চয়ই। চাণক যে চালায় সেই লোকটা কোথায়? কে? আব্দুল? হ্যাঁ। সে তো চাণকের মেশিনের কাজেই আছে। তাকে একবার ডেকে আনুন। বিমলবাবু আব্দুলকে ডাকতে চলে গেলেন। রতন মাঝি আবার এগিয়ে এলো। বাবু, আমরা কুলি কামিনরা আজ চলে যাব রে। তোদের কোনো ভয় নেই, 2 দিন সবুর কর, আমি সব ঠিক করে দেব। ভূত টুত সব যে একদম বাজে কথা তা আমি ধরে দেব। যা, তোরা যে যার কাজে যা। কিন্তু দেখা গেল শঙ্করের আশ্বাস বাক্যেও কেউ কাজে যাবার কোনো গরজই দেখাচ্ছে না। তুই কি বলছিস বাবু? আমি বোঙার নামে কিরা কেটে বলতে পারি এ খনিতে ভূত আছে বাবু। এমন সময় বিমলবাবু আব্দুল মিস্ত্রিকে সঙ্গে নিয়ে ফিরে এলো। আব্দুলকে জিজ্ঞাসা করে জানা গেল গত সন্ধ্যায় সে যথারীতি 8টার মধ্যেই চাণক বন্ধ করে চলে এসেছিল এবং সে যতদূর জানে খাদে আর কেউ তখন ছিল না। চাণকের ইঞ্জিনে চাবি দেওয়া থাকে না মিস্ত্রি? জিজ্ঞাসা করলো সুব্রত। হ্যাঁ সাব, চাবি তো অবশ্যই দেওয়া থাকে। চাবি কার কাছে থাকে? আগে আমার কাছেই তো। আচ্ছা, আজ সকালে চাণকের ইঞ্জিনের কাছে গিয়ে ইঞ্জিনের চাবি দেওয়াই দেখতে পেয়েছিল তো? হ্যাঁ সাব। চলুন শঙ্করবাবু, খাদের যে কাঁথিতে পিলার ধসে গিয়েছে সেই জায়গাটা একবার ঘুরে দেখে আসি। বেশ, চলুন। আসুন বিমলবাবু, চলো চন্দন সিং। তখন সকলে মিলে খাদের দিকে রওনা হলো। 1, 2, 3 কয়লা খাদের মুখে অনসেটার ঘন্টা বাজালে। ঘন্টার অদ্ভুত আওয়াজ 1, 2, 3 বলার সঙ্গে সঙ্গে গম গম ঝনঝন করে চাণকের গহ্বরের স্তরে স্তরে প্রতিধ্বনিত হলো। পাতালপুরীর অন্ধ গহ্বর থেকে যেন মরণের ডাক এলো, আয় আয় আয়। এ যেন এক অশরীরী শব্দমুখর হাতছানি। রেজিংবাবুর রামলোচন পোদ্দার চাণকের মুখে আগে এসে দাঁড়ালো। 3 ঘন্টার মানে মানুষ এবার খাদে চাণকের সাহায্যে নামবে তারই সংকেত। চাণকের রেলিং ঘেরা খাঁচার মতো দাঁড়াবার জায়গায় শঙ্কর, রেজিংবাবু, সুব্রত, রতন মাঝি ও আরও 2 জন সর্দার গ্যাস ল্যাম্প নিয়ে প্রবেশ করলো। অন্ধকার গহ্বর পথে ঘর ঘর শব্দে চাণক নামতে শুরু করলো। বাইরের রৌদ্রতপ্ত পৃথিবী যেন সহসা সামনে থেকে ধুয়ে মুছে একাকার হয়ে গেল। উপরের সুন্দর পৃথিবী যেন খাদের এই বিভৎস অন্ধকারের সঙ্গে আড়ি করে দিয়ে দূরে সরে গেছে। সকলে এসে খাদের মধ্যে নামলো। কঠিন স্তব্ধ অন্ধকার কালো কয়লার দেয়ালে দেয়ালে যেন মিশে এক হয়ে গেছে। মৌন আধারের মধ্যে শীতটা যেন আরও জমাট বেঁধে উঠেছে। সর্দার 3 জন গ্যাস ল্যাম্প হাতে এগিয়ে চলল পথপ্রদর্শক হয়ে। অন্য সকলে চলল পিছু পিছু। সম্মুখে ও আশেপাশে কালো কয়লার দেওয়ালে সামান্য যেটুকু আলো গ্যাস ল্যাম্প থেকে বেরিয়ে পড়েছে, তাছাড়া চারিদিকে কঠিন মৌন অন্ধকার যেন কি এক ভৌতিক বিভীষিকায় হাঁ করে গিলতে আসছে। সকলের পায়ের শব্দ অন্ধকারের বুকে শুধু যেন জীবনের একমাত্র সাড়া তুলেছে এবং মাঝে মাঝে 2-1টা কথার টুকরো, তার কাটা কাটা শব্দ। সহসা রতন মাঝি এক জায়গায় এসে দাঁড়ালো। 13 নম্বর কাঁথিতে যাবার মেন গ্যালারি এটাই না হে মাঝি? প্রশ্ন করলো বিমলবাবু। আজ্ঞে বাবু। চালটা এখানে একটু খারাপ আছে না? আজ্ঞে। এখানে একটু সাবধানে আসবেন ম্যানেজার বাবু। এ পাশের লোকেশনটার কি ভয়ঙ্কর অবস্থা দেখেছেন স্যার? শঙ্কর নীরবে পথ চলতে লাগলো। বিমলবাবুর কথার কোনো জবাব দিল না। পথের মধ্যে জল জমে আছে। সেই জল আশেপাশের দেয়ালের গা বেয়ে চুঁয়ে চুঁয়ে ফোঁটায় ফোঁটায় ঝরছে। জলের মধ্যে দিয়ে হাঁটার দরুন জলের সব শব্দ হতে লাগলো। আরও খানিকটা এগিয়ে মাঝি একটা সরু সুড়ঙ্গ পথের সামনে দাঁড়িয়ে গেল। সামনেই গ্যাস ল্যাম্পের ম্রিয়মান আলোয় এক অপ্রশস্ত গুহাপথ যেন হাঁ করে মৃত্যু ক্ষুধায় ওত পেতে আছে। এই 13 নম্বর কাঠি স্যার। রতন মাঝি বললে। হাতের গ্যাস ল্যাম্পটা আরও একটু উঁচু করে সুড়ঙ্গ পথের দিকে মাঝি পা বাড়ালো। আইয়ে সাব। সুড়ঙ্গ পথে বেশি দূর অগ্রসর হওয়া গেল না। প্রকাণ্ড একটা কয়লার চাংড়া
ধসে পড়ে পথটা বন্ধ করে দিয়েছে এবং সেই চাংড়ার তলা থেকে একটা সাঁওতাল যুবকের দেহের অর্ধেকটা বের হয়ে আছে। বুক পিঠ এক হয়ে গেছে, কান ও মুখের ভিতর দিয়ে এক ঝলক রক্ত বের হয়ে এসে কালো কয়লা ঢালা পথের ওপরে কালো হয়ে জমাট বেঁধে আছে। পাশেই একটা লোহার গাঁইতি পড়ে আছে। সকলে স্তব্ধ হয়ে সেখানেই দাঁড়িয়ে গেল। কারও মুখে টুঁ শব্দটি পর্যন্ত নেই। শুধু একসময় শঙ্করের বুকখানা কাঁপিয়ে একটা বড় রকমের দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। প্রথমেই কথা বললেন বিমলবাবু। রাইটলি সার্ভড স্যার। কথাটা যেন একটা তীক্ষ্ণ ছুরির ফলার মতোই সকলের অন্তরে গিয়ে বিঁধল। ব্যাটারা নিশ্চয়ই কাল রাত্রে চুরি করে কয়লা তুলতে এসেছিল। কথাটা বললেন রেজিংবাবু রামলোচন পোদ্দার। কিন্তু কোন পথে কেমন করে ওরা এলো বলুন তো? প্রশ্ন করল সুব্রত। চানকে তো চাবি দেওয়াই ছিল। ভুতুড়ে মশাই, সব ভুতুড়ে কাণ্ড কারখানা। বললে তো আমার কথা আপনারা বিশ্বাস করবেন না মশাই। ভূতের কখনো চাবির দরকার হয়? এখন দেখুন, চানকে চাবি দেওয়া রইল, অথচ এরা দিব্যি খাদের মধ্যেই এসে ঢুকলো এবং মারা গেল। বিমলবাবু বললেন। চলুন এবারে ফেরা যাক। আর এখানে থেকে কি হবে? চলো মাঝি। শঙ্কর বললে। সকলে আবার ফিরে চলল। সুব্রত সকলের পিছনে চিন্তাকুল মনে অগ্রসর হলো। সহসা অন্ধকারে পায়ে কি ঠেকতে তাড়াতাড়ি নিচু হয়ে দেখতেই কি যেন অন্ধকারে পথের ওপর হাতে ঠেকল। সুব্রত নিঃশব্দে সেটা হাতে তুলে নিয়ে আবার পথ চলতে লাগলো। বস্তুটা একটা কাপড়ের পুঁটলি। সুব্রত পুঁটলিটা জামার পকেটে ভরে নিল। সকলে এসে আবার চানকের মুখে উপস্থিত হলো। অনসেটার আবার ঘন্টা বাজিয়ে সকলকে চানকের সাহায্যে খাদের উপর তুলে নিল। সেদিনকার মতো খাদের কাজ বন্ধ রাখার আদেশ দিয়ে শঙ্কর বাংলোয় ফিরে এলো। এক রাতের মধ্যে এতগুলো পরপর মৃত্যু শঙ্করকে যেন দিশাহারা করে দিয়েছে। কি এখন সে করবে? কোন পথে কাজ শুরু করবে? বাংলোয় ফিরে খনির কর্তা সুধাময় চৌধুরীর কাছে একটা জরুরি তার করে দিল। সত্যি কি করবে শঙ্কর? এতগুলো পরপর খুন কেনই বা হচ্ছে আর কেই বা করছে? সত্যি এই প্রশ্নগুলো অধরাই থেকে যাচ্ছে। আপনারা কি বলতে পারবেন এই গল্পে প্রকৃত খুনি কে? যদি বলতে পারেন তাহলে আমাদের কমেন্টসে লিখে জানান। আমরা আপনাদের নাম পরবর্তী পর্বের শুরুতে ঘোষণা করব। আজ এই পর্যন্ত। পরবর্তী পর্ব আগামী শনিবার ঠিক সন্ধ্যা 7:15। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আর গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এই অনুরোধ রইল। নমস্কার।